নমস্কার। এই প্রথম আমি বিনিয়োগকারীদের সাবধান হতে বলছি। যদিও এই ভিডিওটা কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, কোনো রকম মানে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করছি না। শুধুমাত্র আমি কি করতে চলেছি সেটা বলছি, এবং আমি ইনভেস্টমেন্ট কমাতে চলেছি। দেখুন, এখনই ভিডিওটাকে পজ করে কমেন্ট করতে শুরু করে দেবেন না, এ কি সব বলছে, মার্কেট নিচে পড়লে তো আরো ইনভেস্ট করা উচিত। না না না, পুরো ভিডিওটা আগে শুনুন। ইনভেস্টমেন্ট কম করা বা স্মার্টলি ইনভেস্ট করা আর ইনভেস্টমেন্ট একদম জিরো করে দেওয়া বা স্টপ করে দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই ভিডিওতে আমি কি করতে চলেছি সেটা নিয়ে বলছি, এবং যুক্তি দিয়ে ডেটা দিয়ে আপনাদের সাথে তুলে ধরবো যে প্ল্যানিংটা কি আমি পার্সোনালি করেছি। এবং মার্কেটের নিয়ে আমি এতদিন একটু ট্রেডিং নিয়ে কথা বলতাম, সেগুলো তো ঠিক আছে, সেগুলোও আজকে বলবো, কিন্তু তার সাথে সাথে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকারীদের জন্য আমার কিন্তু এই ভিডিওটা থাকবে। এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরা তারপর অ্যানালিসিস করে কিন্তু ডিসিশন নিতে পারবেন। কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসেবে ব্যাপারটাকে দেখবেন না। দেখুন, প্রথমেই আমি ইনভেস্টমেন্ট লিখে নিচে ডাউন অ্যারো দিয়ে দিয়েছি, মানে ইনভেস্টমেন্টটা কম করা। কম করা আগে কারণ বা ডেটাগুলো আমি বলি। দেখুন, প্রথম কথা টেকনিক্যাল ডেটায় আসি, তারপর একটু ফান্ডামেন্টালে যাব। মার্কেট এইখানে একটু লো করেছিল 24,300 350 এই লেভেলে। তারপর এখান থেকে একটা বাউন্স দিয়েছিল, যেটা এই হাইকে কিন্তু ক্রস করতে পারেনি। তারপর দেখুন এখানে দাঁড়িয়েছে, এখানে এখনো এসেছে, এখনো তার এই ভিডিওটা বানাচ্ছি কারণ এই ইনভেস্টমেন্ট আমি কখন কম করব, যদি এই যে দাগটা টেনেছি এটা যদি ভেঙে যায়। মানে আগের যে এই লোটা করেছিল, আগের যে লো করেছিল মোটামুটি 24,300 350 এই ব্যাপারটা, এইটা যদি ভেঙে যায়, এই লেভেলটা যদি ভেঙে যায়, ডিসিসিভ ভেঙে যায়, তাহলে আমি ইনভেস্টমেন্ট কম করার দিকে প্ল্যান করব। কম মানে কি? মানে ধরুন আমার বা আমার ফ্যামিলির, ধরুন 10,000 টাকা মান্থলি এসআইপি চলছে। 10,000 টাকা মান্থলি এসআইপি চলছে, এটাকে আমি একটু কম করে 5,000 এসআইপি করব। এইবার দেখুন, আপনারা জানেন আর আমি কি জানি না যে মার্কেট নিচে পড়লে বরং এসআইপি বাড়ানো উচিত, তাহলে বেশি ইউনিট পাবো? এটা কি আমি জানি না? আমিও জানি, আমিও জানি। কিন্তু কয়েকটা সময় এই 5,000 টাকাটা কি করব আমি বলছি। এই যে 10,000 টাকা থেকে কমিয়ে আমি 5,000 টাকা এসআইপি আনলাম ইকুইটি, যে 5,000 টাকাটা হাতে আমার বাঁচলো সেটা কি আমি খরচ করে দেবো, উড়িয়ে দেবো? না, না, সেটা করব না। সেটা আমি লিকুইড ফান্ড বা অন্য কোথাও তো এখন পার্ক করে রাখবো, একটু পার্ক করে রাখবো। যদি মার্কেট এই লেভেলটা ভাঙে, এই লেভেলটা ডিসিসিভলি ভাঙে, ডিসিসিভলি ভাঙা মানে ওই একদিন ওখানে ক্লোজিং দিল বা দুদিন 3 দিন স্টে করলো 24,300-র নিচে, এটাকে বলে ডিসিসিভলি ভাঙা। এই নয় যে একদিন ভেঙে পরের দিন রিকভারি হয়ে গেল, না। কারণ এটা তো মানে একটা প্রসেস, যে এটাকে একটু কম করার একটা প্রসেস। ওই যে 5,000 টাকা আমার বাঁচলো, ওটা আমি লিকুইড ফান্ডে, মিউচুয়াল ফান্ডেই রাখবো। কিন্তু ফান্ডটা হবে একটা ডেট ফান্ড বা একটা লিকুইড ফান্ড বা ডেট ফান্ড। ডেট ফান্ডের কথা বলি, অনেকে অনেক রকম। ডেট ফান্ডে আমি একটু রাখলাম, মিউচুয়াল ফান্ডেই থাকছি কিন্তু ইকুইটি থেকে একটু ডেট ফান্ডে রাখছি, মানে একটু রিঅ্যালোকেশন যাকে বলে ওরকম করছি। কেন রাখছি ওইটা হাতে রাখবো? কেন? যদি মার্কেট এই লেভেল ভাঙে, টেকনিক্যালি একটু নিচের দিকের লেভেল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এই লেভেলটা প্রথমে আসছে যেটা 23,800, এই সব লেভেলগুলো 23,800, ঠিক আছে। যদিও 24,000 একটু ওপেন ইন্টারেস্ট জাতীয় একটু ক্রিটিক্যাল লেভেল, কিন্তু 23,800টা ইজ মোর ইম্পর্টেন্ট, সেইখানে আর একটা ব্যাপার আসছে। তারপর নিচের এই লেভেলগুলো তো আছেই, যেটা আপনার 22,700, তারপর আলটিমেটলি 22,000। আমি যে টাকাগুলো রাখছি, যেগুলো জমছে, মানে ওই যে 5,000 টাকা ডেট ফান্ডে রাখছি, ওইগুলো আমি কখন আবার ইউটিলাইজ করব? যদি মার্কেট নিচের দিকে আসে। যদি মার্কেট নিচের দিকে আসে তখন, যেমন এই লেভেলে, যেমন এই 23,800 লেভেলে, 22,700 লেভেলে বা 21,800 লেভেলে, এইসব লেভেলগুলোতে এলে আমি আস্তে আস্তে ওইখান থেকে একটু টাকা বার করে এইসব জায়গায় ইনভেস্ট আবার করব। যদি না আসে, মার্কেট যে আমার কথাই চলবে তা তো নয়, আমার আপনার কেউ কাউর কথাই মার্কেট শোনে না। যদি না আসে, যদি না আসে, যদি না আসে, ঠিক আছে, এইটা এইটা ভাঙলে আমি এই প্ল্যানিংটা করব বলেছি। 23,800 ভাঙলে, ভাঙলে আমি পার্সোনালি আমার এসআইপির পরিমাণ কম করব, ইকুইটি এসআইপি কম করে একটু ডেটে রাখবো টাকাটা, বা লিকুইড ফান্ডে একটু টাকাটা রাখবো, যাতে নিচে এলে আবার আমি ওই লিকুইড ফান্ড থেকে টাকাটা বার করে ইকুইটির মধ্যে রাখতে পারি। এটাই তো প্ল্যান।
কিন্তু যদি এইখানে একটু ঘুরঘুর করে আবার উপরে উঠে যায়, আবার যদি 23,800 মানে 24,300-র উপরে মার্কেট উঠে যায়, তাহলে যখনই উঠবে তখন আবার আমি ফুল ফ্লেজ যেমন এসআইপি করি তেমনই চলবে। মাসের 1-2 মাস ডাজেন্ট ম্যাটার, যখন 10 বছরের নাজারিয়া থাকে 1-2 মাস ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আমি সেটা 10,000 আবার ফিরিয়ে নিয়ে যাব, 10,000 টাকার এসআইপি আবার ইকুইটিতে আবার শুরু করে দেব। সুতরাং মনে রাখবেন এই এই জিনিসটা হবে তখনই যখন এই 24,300 এইটা হচ্ছে একটা ক্রিটিক্যাল লেভেল, এইটা মেনে কিন্তু আমি কাজটা করব। ঠিক আছে, একটু লিকুইড ফান্ডে রাখবো, এবার লিকুইড থেকে বিভিন্ন লেভেলে, টেকনিক্যাল বিভিন্ন লেভেলে আস্তে আস্তে করে একটু ইনভেস্টমেন্টটা জারি করলাম। তার মানে কি নিচের দিকে এলে আমি ইনভেস্ট করছি? যারা বলে, যারা মানে আমার সাথে অপোজ করছেন যে না না মার্কেট পড়লে তো আরো ইনভেস্ট করা উচিত, হ্যাঁ মশাই, আমি আপনাদের দলেই আছি, আমি আপনাদের দলেই কথা বলছি যে মার্কেট নিচে এলেই আমি আরো ইনভেস্ট করব। তাই জন্য এখন তো তাহলে নিচে এলে, তার মানে আরো নিচে যদি আসে, তাহলে উপরের দিকে আমি একটু হাতটা টেনে রাখছি, যদি ক্রিটিক্যাল লেভেল ভাঙে একটু হাতটা টেনে রাখছি, আবার নিচে আরো একটু আসুক, সেই টাকাটাই আমি বার করে উড়িয়ে দিচ্ছি না, না সেটাই আমি অন্য এক ধরনের মিউচুয়াল ফান্ডে রাখছি। মিউচুয়াল ফান্ড যে শুধু ইকুইটি মিউচুয়াল ফান্ডই হয় এটাকে আপনাকে বলেছে তা তো নয়। তো যেহেতু একটু লিকুইড ফান্ড, ডেট ফান্ডে একটু রাখবো, শর্ট টার্ম যে ফান্ডগুলো, শর্ট টার্ম যেখান থেকে আমি বার করতে পারি, স্পেশালি লিকুইড ফান্ড বললেই হলো, ঠিক আছে, ব্যাংকে রাখার মতো, সেটা হাতে রাখলাম। যখন যখন আরেকটু নিচে আসবে আমি অ্যাড করবো, আর যদি নিচে না আসে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আবার যখন 24,300 যদি এই হয়ে যায়, আমি আবার যা টাকাটা রেখেছিলাম আবার অ্যাড করে দিলাম, বা 24,000 মানে 10,000 টাকা আবার যে এসআইপি করতাম আবার ফুল ফ্লেজে ফিরে যাব, কোনো অসুবিধা নেই। সুতরাং 24,300 লেভেলটা ইম্পর্টেন্ট, এবং আপনাদের আমার ব্যাপারটা বলে রাখলাম, এইবার নিজেরা ডিসিশন নেবেন, নিজেরা অ্যানালাইসিস করে ব্যাপারটাকে দেখবেন। এটা তো হলো টেকনিক্যাল ব্যাপার। দেখুন, এবার আরেকটাও হতে পারে যে এখানে একটা ডবল বটম টাইপের ক্রিয়েট করে আবার একটু বাউন্স দিল, সেই যদি বাউন্স দেয় তখন দেখতে হবে এই হাইকে ক্রস করে কিনা, যদি না করে আবার নিচে নামে ওই একই ব্যাপার, 24,300-র নিচে ডিসিসিভলি গেলে আমার এই জিনিসটা ট্রিগার হবে। তার হলে কি, না হলে কিন্তু নয়, আবার বলা থাকো না হলে নয়। তাহলে কি এখনই করে দেবো? না, এখন তো 24,300-র নিচে নয়, সুতরাং আমি অ্যাটলিস্ট করছি না, আপনি কি করবেন আপনার ব্যাপার। ঠিক আছে, এসআইপি কম করার জন্য এখন কোনো রকম করছি না, 24,300টাকে ডিসিসিভলি মার্কেট কেমন ভাবে রেসপেক্ট করে সেটা আমার দেখার ব্যাপার আছে। টেকনিক্যালি ব্যাপারটা বোঝালাম, কেননা তাহলে মানে লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই, লোয়ার হাই, এই হাইয়ের থেকে কম, আবার যদি এরকম বাউন্স দেয় তাহলে এখানে কম, আর যদি লো নতুন করে তাহলে নতুন লো, এই যে লোয়ার লো লোয়ার হাই এই ব্যাপারটা যে ফরমেশন, সেটা একটু খারাপের মতো দরকার হয়, তার জন্য আমি আপনাদের সাথে এটা বললাম। এইবার আসি, এতক্ষণ যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন, এবং পারলে ভিডিও আপনারা যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে আপনার বক্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। এইবার আমি ফান্ডামেন্টালি আসবো, যেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ দিক। অনেকের চাকরি যেতে শুরু হয়েছে বিগত দেখুন, মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বিগত 2 সপ্তাহের মধ্যে আমার কাছে 4 থেকে 5টা কল এসেছে ফোনে। আমার কিছু তার মধ্যে আমার চেনা পরিচিত আছে, মানে আমার নিজের আত্মীয় স্বজন আছে, তার মধ্যে কিছু আমার মানে ইউটিউবের বন্ধু বান্ধব বা ফ্যামিলি, বা আমার স্টুডেন্ট ফ্যামিলি, তারা আছে যারা বলেছে স্যার আমি তো এই সেক্টরে কাজ করতাম, হঠাৎ করে চাকরির যাওয়ার নোটিশ ধরিয়ে দিয়েছে, কোনো বলা কওয়াও নেই, বলেছে আসতে হবে না। এরকম কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গায়, শুরু হয়েছে অলরেডি। আপনারা কি আপনাদের বা আপনাদের বন্ধু বান্ধবদের এরকম শুনছেন কিনা প্লিজ নিচে ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানাবেন, যেখানে চাকরিতে হাত পড়ছে। এই ব্যাপারটা কিন্তু ছিল না, এবং এইটা কিন্তু ইকোনমির স্লোডাউনকে একটু মানে দেখায়। দেখুন, উপরের দিকে গভর্নমেন্টরা যথেষ্ট নিশ্চয়ই চেষ্টা করছে। জানেন আজকে এই যখন আমরা ভিডিওটা দেখছি তখনই পিএম জাপান, চীন এইসব দৌড়া করছেন, সেখানে বিজনেস আনার চেষ্টা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ঠিক আছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে আমি বলছি, গ্রাউন্ড লেভেলে মানে ওইগুলো হতেও তো সরকারের পলিসি রিফর্ম বা এই একটু হতে টাইম লাগে গ্রাউন্ডে, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডে যেটা হচ্ছে সেটা কিন্তু বিগত 2 সপ্তাহে আমার কাছে কিন্তু এরকম এসেছে। এবং আমার নিজের পরিবারের একজনেরও আত্মীয়র মধ্যে একজনের চাকরি গেছিল, যদিও সে এখন আবার চাকরি পেয়ে গেছে, আবার নতুন জায়গায় ইন্টারভিউ দিয়ে, যেটা একটা ভালো লক্ষণ, কিন্তু এরকম হচ্ছে।
সুতরাং একটু কনসার্নের ব্যাপার আছে, একদম যে সব ঠিক তা এখনো মনে করার ব্যাপার নেই। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা দেখুন, এখন এখন এই সময় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা কোম্পানি একটু কস্ট কাটিং এর উপর জোর দিচ্ছে। কারণ যদিও যতই ট্যারিফের কথা বলুন বা ট্যারিফ ছাড়াও প্রত্যেক দেশের ইকোনমি এখন নিজের নিজেরটা আগে বেশি ভাবছে। এই মানে ওপেননেসটা একটু কমছে প্রত্যেকটা দেশেরও। দেখুন এইদিকে মানে কি বলবো, ইউএসও বলছে আমি আমার নিজেকে দেখব, যেটা ঠিক আছে, দেখো নিজেকে। আহ, ইন্ডিয়া তো বলছেই আমি আমার নিজেকে দেখব, যেটা আমাদের পক্ষে খুব ভালো। হ্যাঁ, বিভিন্ন দেশই আমি নিজেকে নিজে, এবার সবাই যদি নিজেকে নিজেই দেখে, মানে ওই হয় না, আপনি ধরুন একটা পাড়ায় আছেন, প্রত্যেকে বলছে না আমি নিজের ঘরের মধ্যেই থাকবো, তাহলে আর বাইরে বেরিয়ে উৎসব কি করে মানুষ করবে, বা বাইরে বেরিয়ে মানে কি বলে ওই যে পিকনিক টাইপের ব্যাপার কি হবে, মানুষের সাথে মেলামেশা আর কি হবে? প্রত্যেকে নিজের ঘরেই নিজের পরিবারের মধ্যেই আবদ্ধ থাকবে, যেটা একটা ভালো দিক, আবার খারাপ দিকও আছে। ভালো দিক কি, আপনি পরিবারের সাথে অনেক সময় স্পেন্ড করছেন, কিন্তু আবার কি খারাপ দিক যে আপনি বাইরে কারোর সাথেই মিশতে পারছেন না বা কেউই মিশছে না, এটাও একটা খারাপ দিক। মানে ওই ব্যাপারটা থাকে না, ব্যালেন্স করে চলতে হয়, দুটোরই দিক দরকার, নিজের দেশকেও দেখো এবং বাইরের দেশকেও দেখো, এরকম ভাবেই চলে। যাই হোক, তো এখন এই পরিস্থিতিটা চলছে এবং তার জন্য কিন্তু কোম্পানিগুলো হিট হচ্ছে। অনেক কোম্পানি দেখবেন সেই অর্থে দাঁড়াতে পারছে না, ভালো নিউজ আসছে তা সত্ত্বেও একটু দাঁড়িয়ে আবার যেন ফিজল আউট হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো থাকছে। তো সেই দিকে একটু নজর দেবেন। মার্কেটের যদি দেখেন, মার্কেট কিন্তু চরম ভোলাটাইল চলছে, এই উপরে আবার নিচে। তাই জন্য ট্রেডারদের আমি স্পষ্ট বলেছিলাম যে অ্যাজ আ ট্রেডার আমি সুইং ট্রেডিং থেকে বিরত থাকছি। 1.5 মাস আগে এই কলটা আমি আপনাদের সামনে বলেছিলাম যে আমার ডিসিশন। তখন 1.5 মাস আগে হয়তো অনেকে ভুরু কুচকেছিলেন, বা 2 মাস আগে অনেকে ভুরু কুচকেছিলেন, না এখন সুইং ট্রেডিং করবো না মানে কে? আজকে তারা বুঝতে পারছেন, এই যে এই সব জায়গা থেকে আমার বলা ছিল যে আমি আর সুইং ট্রেডিং করছি না, এই সব জায়গা আমার মনে হয় সেখান থেকে দেখুন মার্কেট চরম ভোলাটাইল, সুইং ট্রেডিং এর জন্য অনুকূল কিন্তু একদমই নয়। ইন্ট্রাডে আমি করতাম এবং বলতাম যাদের স্কিল আছে, যারা সময় আছে, তারা ইন্ট্রাডে ব্যাপারটাকে দেখবে এক্সেট্রা। এবার আরো আসছি যে কেন আমি ফান্ডামেন্টালি এরকম বিনিয়োগ সংক্রান্ত বলছি, এবং বিনিয়োগকারীদের জন্য এবার ভালো কিছু খবরও আছে। হ্যাঁ, ভালো খবরও আছে, সেটাও বলবো। তার আগে ইন্ট্রাডে নিয়ে যখন কথা হলো, ইন্ট্রাডে কোর্স চালু আছে, আপনারা জানেন 14ই সেপ্টেম্বর থেকে ক্লাস, কিন্তু আপনাদের অসংখ্য এনরোলমেন্ট অলরেডি হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ জানাই। এই মাসের মধ্যে, আর এই মাসের আর 2টো দিন আছে, আজকে এবং কালকে রবিবার, লিমিটেড সিট আছে। প্লিজ প্লিজ একটু এনরোল পারলে করে নেবেন, কিন্তু আমি আগেও বলেছি একটু আমি ডিসকাউন্টেড প্রাইসে রেখেছি, 3102 টাকা প্রাইস নয়। আপনারা যে লিংক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে, তখন এই ব্যাপারটা পেয়ে যাবেন। ওখানে বাই নাও ক্লিক করলেই দেখবেন একটা পপ আপ হবে, সেখানে কিন্তু এই দুটো কোর্স একটু সিলেক্ট করে নেবেন, যে স্টক ইন্ট্রাডে অ্যান্ড ফিউচার অ্যান্ড অপশন ইন্ট্রাডে, তাহলে 6185 টাকা দাম হবে, এইটা আপনার পকেট থেকে যাবে। এটা দিয়ে এনরোল করে নেবেন। গুগল প্লে স্টোরে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, সেখান থেকেও করতে পারেন। সব থেকে ভালো হয় ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি প্রথম কমেন্টে, সেখান থেকে এনরোলমেন্ট করে নেবেন। এই দুদিনের মধ্যে এনরোলমেন্ট করে নিলে একটু ভালো হয়, লিমিটেড সিট আছে, তাই জন্য আপনাদের একটু বললাম। এখানে পুরো 14ই সেপ্টেম্বর থেকে শুরু করে পুরো বছর 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ইন্ট্রাডের যাবতীয় জিনিসগুলো নিয়ে বলবো, এবং মার্কেট সাইকেল নিয়েও বলবো। যে আপনাদের মনে হতে পারে যে কি জন্য দাদা তুমি বললে 2 মাস আগে যে ইন্ট্রাডের জন্য এখন একটু ভালো, কিন্তু সুইং ট্রেডিংটা এখন একটু বন্ধ রাখা উচিত, এবং ঠিকই দেখলাম যে 2 মাসে এরকমই মার্কেট হলো, সুইং ট্রেডিং এর জন্য কন্ডিউসিভ নয়। কি করে তুমি মার্কেট সাইকেলটাকে একটু ধরতে পারলে? এই যে প্রশ্নের উত্তরগুলো, সেগুলো কিন্তু এই কোর্সে ডিটেলস আপনারা বুঝতে পারবেন। তো তাই জন্য বলছি, প্লিজ 6185 টাকা, 3 মাস 3.5 মাস যেখানে আমরা শিখছি, তার মধ্যে এমন কিছু নয় ব্যাপারটা, পারলে প্লিজ এনরোল করে নেবেন। এবার আসি এবার আসি যে ভালো খবর কি। ভালো খবর হচ্ছে যারা ইনভেস্টমেন্ট করছেন এবং যাদের নজরিয়া আমি বলবো মিনিমাম 5 থেকে 10 বছরের। স্যার 1 বছরের নজরিয়ায় ইনভেস্ট করছি না এখন, তাহলে সেইটার সময় নয়। যা ভোলাটিলিটি প্রেডিক্টেবল নয় 1 বছরে মার্কেট কোথায় থাকবে, প্লিজ এটা বুঝবেন। ট্রেডিং আলাদা আর ইনভেস্টমেন্ট আলাদা। কেন 1 বছরে মানে কোম্পানিদেরই ভিজিবিলিটি নেই। টিসিএস ইনফোসিস তাদের রেজাল্টের সময় এসে কনফারেন্সে বলেছে যে উই আর আনসার্টেন অ্যাবাউট আওয়ার ক্লায়েন্টস এক্সপেন্ডিচার,
যে ক্লায়েন্টরা কতটা এক্সপেন্ডিচার করতে চায় নেক্সট 6 মাস বা 1 বছরে, উই আর নট শিওর। তাহলে ওরা যাদের যদি নিজেদের ব্যবসা নিয়ে আনশিওর হয়, আপনি ওদের স্টক প্রাইস নিয়ে শিওর হবেন কি করে 1 বছরে? বোঝার চেষ্টা করুন। এখানে এইটা কমেন্ট করবেন না, ও 1 বছরে কি হবে, আপনি তো বলতেই পারছেন না, কেন ইউটিউব দেখবো মশাই, ওই এইসব ভাঁওতাবাজি ব্যাপার ছাড়ুন। আর আমি ওরকম নয় যে আপনাকে ডেটা ছাড়া অন্যভাবে বলে দিলাম যে হ্যাঁ 1 বছরে তো মার্কেট উপরেই উঠবে, না, 1 বছরে কি হবে আনসার্টেন, মানে মোটামুটি শিওরিটি করে কেউ বলতে পারে না। কেন কেন বলতে পারছি না জানুন, যে কোম্পানির আর্নিং গুলো নিয়ে কোম্পানিরা নিজে শিওর নয়। কোম্পানিদের যে বিভিন্ন আর্নিং আসছে এবং তারপরে যে কমেন্ট্রি আসছে ম্যানেজমেন্টের, সেগুলো শুনবেন। যারা স্পেশালি একটু বাইরে এক্সপোর্টের কাজ করে, এক্সপোর্ট ইম্পোর্টের, তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল এই ব্যাপারটা। জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর দেখুন, বা আমাদের অন্যান্য সেক্টর যেগুলো একটু এক্সপোর্ট রিলেটেড, সেগুলো কিন্তু অনেকটা আনসার্টেন অবস্থায় আছে। আইটি ইজ সিমিলার। তো এই জন্যই বলছি, তাই জন্য বলছি 5 থেকে 10 বছরের যদি ভিজিবিলিটি থাকে আপনার, তাহলেই ইনভেস্টমেন্টে আসবেন। এবং ভালো দিকটা কোথায়? ভালো দিক হচ্ছে হয়তো মার্কেট আপনাদের জন্য ওয়ান অফ দ্য লাইফ টাইম সুযোগ আমাদের দিতে চলেছে, হয়তো। হয়তো কেন বলছি, যদি যদি এই মেন লেভেলগুলো, এই যে আমি মেন লেভেলগুলো একবার ডাক টেনে দিচ্ছি, মানে এই 24,300 পর মেন লেভেল হচ্ছে 23,800, এইসব লেভেলগুলো যদি ভাঙে, এইসব লেভেলগুলো যদি ভাঙে, হ্যাঁ শেয়ার মার্কেটের জন্য খারাপ সময় হবে, তখন তখন একদম রেড ব্লাড বাথ মার্কেটে সবসময় খারাপ শুনবে নেই, এবং খারাপ সময়ই ইনভেস্টমেন্টের জন্য ভালো সময় হয়, এটা আপনারা জানেন। ওই যে আমি লিকুইড ফান্ডে একটু টাকা জমা করে রাখছিলাম, সেইগুলোকে আমি আস্তে আস্তে আনবো, মানে ইনভেস্টরদের জন্য ভালো হবে। যারা এখন একটা স্টক নিতে চান কিন্তু অনেকটা হাই দামে পাচ্ছেন বলে ফান্ডামেন্টালি ভালো স্টকও নিতে পারছেন না, তাদের জন্য একটু সস্তায় পাওয়া যাবে। যেমন যারা হয়তো ইলিশ মাছ খেতে চান, এখন 2,000 টাকা কেজি চলছে, কথায় 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 কথা বললাম, হ্যাঁ সেটাই হয়তো আপনি 500 টাকায় কেজিতে সেম কোয়ালিটির ইলিশ হয়তো পাবেন, তাই না? তো সেই জিনিসটা, সেটা একটা ভালো দিক হয়, তাই না? সেটা লাইফ টাইমে 1-2বারই চান্স পাওয়া যায়, যেমন কোভিডের সময় মার্কেট সুযোগ দিয়েছিল। ঠিক আছে, তো এমন সুযোগ কিন্তু এলেও আসতে পারে। যেটার আমি মনে হয় কাণ্ডারি হচ্ছে ওই ট্রাম্প এবং ইউএস এর অর্থনীতি, যেটা যেরকম শুরু করেছে ব্যাপারটা, সেরকম যদি হয় এবং মার্কেট যদি কারেক্ট করে, তাহলে কিন্তু এরকম আছে। আরেকটা মার্কেট কারেকশনের আরেকটা দিক আপনারা দেখুন, রুপি রুপি কিন্তু ডেপ্রিসিয়েট করছে, এবং এটা আমার চ্যানেলে অনেক কয়েকদিন আগে, 1 মাস আগে বলা ছিল, যে যে একটা জিনিস এক্সপোর্টের উপর যদি ট্যারিফ বসায়, তাহলে কি হয়, যদি রুপি ডিভ্যালুয়েট করে, তাহলে সেই সেম ইম্পোর্টের যে ডিউটি যারা ইউএসএ বসাচ্ছে, তার এফেক্টটা অনেকটা কম হয়ে যায়। এই জন্য আরবিআই হয়তো ফ্রি ফল করতে দেবে টাকাকে। টাকা এখন 88 হয়ে গেছে রুপিস। আপনার কি মনে হয় আরবিআই ইন্টারভিন করতো না? অন্য সময় হলে নিশ্চয়ই করতো। মাঝখানে 87 টাকা থেকে 85 টাকায় হয়ে গেছিল, 84 টাকায় হয়ে গেছিল, মনে করে দেখুন। তো আরবিআই ইন্টারভিন করতো, কিন্তু কেন করছে না? আমার মনে হয়, যেটা 1 মাস আগের ভিডিওতে আপনাদের বলেছি, মনে থাকলে প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, যে হয়তো রুপিকে একটু ফ্রি ফল হতে দেবে, যাতে এক্সপোর্ট রিলেটেড এই যে ট্যারিফগুলো বসছে, তাদের উপর এফেক্টটা একটু মিনিমাইজ করা যায়। তো সেটাই কিন্তু হচ্ছে, যাকে রুপি ডিপ্রিসিয়েশন আমরা বলি। তো যাই হোক, তো এই ব্যাপারগুলোর জন্য এফআইআইরা চলে যাচ্ছে, এফআইআইদের সেলিং ফিগার রেগুলার দেখছেন, এই জন্য যে টাকাটাও পড়ছে। আপনি শুধু ভাবছে কি সেল করছে, আর কত সেল করবে, আরে বাবা সেল নয়, ওদের এক এক দিনে যদি রুপি 1 মাসে 3-4% ডেপ্রিসিয়েট করে যায়, ওদের স্টক মার্কেটের জন্য না, এমনিতেই ওদের পোর্টফোলিও 3%-4% ড্রডাউনে দেখাবে, কারণ ওদের তো ডলার টার্মসে ওদের ক্লায়েন্টদের দেখাতে হয়। তাহলে তো সেক্ষেত্রে আমি বলছি, আর 1 মাসে 3-4% যথেষ্ট গায়ে লাগার মতো ব্যাপার, বিলিয়ন্স ডলারের উপর। তো এই জন্যই বলছি, ব্যাপারগুলো একটু মাথায় রেখে কাজ করবেন। তাই জন্য ভালো সুযোগ হতে চলেছে, যদি বাজার নিচে আসে, হাতে একটু টাকা রাখবেন। ওই সময় আমি জানি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, টাকা হয়তো সব সময় হাতে থাকে না, তাই জন্যই 24,300টা যদি একটু ভাঙে, একটু হাতে টাকা রাখার আমি ব্যবস্থাটা করব, একটু লিকুইড ফান্ডে আমি টাকাটাকে পার্ক করব কিছুটা। একেবারে ইকুইটি ইনভেস্টমেন্ট স্টপ করে দেব না, আবার বলছি, একেবারে করে দেব না, জিরো করব না, একটু এসআইপি কে থামানো, এবং সেই টাকাটা আমি ডেট ফান্ড, শর্ট টার্ম ডেট ফান্ড বা শর্ট টার্ম লিকুইড ফান্ডে রাখলাম। আবার মার্কেট পড়লে ওই টাকাটাকে যাতে আমি আবার রিচ্যানেল করতে পারি বা রিইনভেস্ট করতে পারি ইন ইকুইটি মার্কেট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মার্কেট থেকে বেরোচ্ছি না, মার্কেট থেকে বেরোচ্ছি না। আর অলরেডি আমার 10 লাখের পোর্টফোলিও আছে, জিরো করে দিচ্ছি না, সেটাও করছি না, সেটাও করছি না, কিন্তু ফার্দার ইনভেস্টমেন্টটাকে একটু আমি দাঁড় করাচ্ছি।
ঠিক আছে, এইটা যাতে একটু মাথায় থাকে। মোটামুটি আমি আর এইটা প্ল্যান, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসেবে এই ব্যাপারটা দেখবেন না। আর একটু অর্থনীতির হিসাবে বললাম, যেটা এই চাকরি বাকরির ব্যাপারটা একটু কনসার্নিং আমার লাগছে। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আর উইকেন্ড আছে, ঠিক আছে, আরও কালকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে, তার দিকেও নজর রাখবেন। আর পারলে প্লিজ এই কোর্সটা, ইন্ট্রাডে যে কোর্সটা চালু আছে সেটা একটু জয়েন করে নেবেন। এই দুটো পপ আপ একটু ক্লিক করে নেবেন, স্টক ইন্ট্রাডে অ্যান্ড এফএনও। তাহলে টোটাল করলে 5,100 না 6,185 টাকা দেখাবে, সেটা একটু এনরোল করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।